প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও ভালো আছি। আমি সারথী রানী ঘোষ, প্রভাষক সমাজবিজ্ঞান, কুষ্টিয়া সিটি কলেজ কুষ্টিয়া ও খণ্ডকালীন শিক্ষক, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমি সমাজবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় থেকে আলোচনা করব। নবম অধ্যায়ের নাম সামাজিক ব্যবস্থা। নবম অধ্যায় থেকে আমি ইতোমধ্যে একটি ক্লাস নিয়েছি। ক্লাসটি নিশ্চয়ই তোমরা দেখেছ। যদি না দেখে থাকো তাহলে কলেজ পেজে ক্লাসটি আপলোড করা আছে, দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের আলোচ্য বিষয় রাষ্ট্র। আজকের ক্লাস শেষে তোমরা যা শিখবে অর্থাৎ শিখন ফল: 1. রাষ্ট্রের ধারণা। 2. রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান। 3. রাষ্ট্রের শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, এসো এবার আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করি। একজন ব্যক্তির সামাজিক জীবনে যেমন সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক তেমনি একজন ব্যক্তির রাজনৈতিক জীবনে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকেই রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা প্রত্যয়টি ব্যবহার করে থাকেন। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে রাষ্ট্র হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সামাজিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের গুরুত্ব অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রের ইংরেজি শব্দ হচ্ছে স্টেট। স্টেট শব্দটি স্ট্যাটাস শব্দ থেকে উৎপত্তি ঘটে। আর এই স্টেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইতালির অন্যতম চিন্তাবিদ ম্যাকিয়াভেলি। তিনি তার রাজনৈতিক দর্শনে স্টেট শব্দটি উল্লেখ করেন। শিক্ষার্থীরা, তোমাদের যাতে মনে থাকে সেই জন্য আমি আরেকবার কথাটি রিপিট করছি। রাষ্ট্রের ইংরেজি শব্দ হচ্ছে স্টেট, আর এই স্টেট শব্দটি স্ট্যাটাস শব্দ থেকে উৎপত্তি ঘটে। আর স্টেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইতালির অন্যতম চিন্তাবিদ ম্যাকিয়াভেলি। তিনি তার রাজনৈতিক দর্শনে স্টেট শব্দটি ব্যবহার করেন। পূর্বে রাষ্ট্র বলতে সিটি স্টেট বা নগর রাষ্ট্রকে বোঝানো হতো। আধুনিক রাষ্ট্র হিসাবে জাতীয় রাষ্ট্র বা ন্যাশনাল স্টেট ব্যবহার করা হয়ে থাকে এবং একই সাথে সার্বভৌম সংঘ। প্রিয় শিক্ষার্থীরা, এক কথায় বলা যায় যে রাষ্ট্র হচ্ছে স্বাভাবিক, প্রয়োজনীয় এবং সর্বজনীন প্রতিষ্ঠান। তোমাদের পাঠ্য বইতে রাষ্ট্র সম্পর্কে অনেক মনীষী সংজ্ঞা প্রদান করেছেন। মনীষীর নামগুলো একবার দেখে নিই। যেমন 1. গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। 2. আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী জে.ডব্লিউ. গার্নার। 3. যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। 4. আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট এম. ম্যাকাইভার। যে সমস্ত মনীষীর সংজ্ঞাগুলো আছে সবার সংজ্ঞা কিন্তু ক্লাসে আলোচনা করা সম্ভব হয় না। এই সমস্ত মনীষীগুলোর মধ্যে আমরা 2 থেকে 3 জনের সংজ্ঞা দেখব। প্রথমেই যার সংজ্ঞাটা দেখব তিনি হচ্ছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তিনি কি বলেছেন? তিনি বলেছেন সম্প্রদায় সর্বোচ্চ রূপ, অর্থাৎ রাষ্ট্রকে তিনি সম্প্রদায়ের সর্বোচ্চ রূপ বলেছেন এবং বলেছেন যা রাজনৈতিক সমাজ হিসেবে পরিগণিত। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা দ্বিতীয় সংজ্ঞাটি দেখি। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট উইড্রো উইলসন
প্রদত্ত সংজ্ঞা অনুসারে কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে আইনের জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রের সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার। এসো এবার আমরা গার্নারের সংজ্ঞাটি দেখি। আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী যে ডাব্লিউ গার্নার এর মতে রাষ্ট্র হলো কম বেশি বিপুল জনসমষ্টি সহযোগে এমন একটি সমাজ যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে, যা বহিঃনিয়ন্ত্রণ থেকে স্বাধীন বা প্রায় স্বাধীন, যার একটি সংগঠিত সরকার রয়েছে এবং অধিকাংশ অধিবাসী স্বাভাবিকভাবে এ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে। এই সমস্ত মনীষীর সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে রাষ্ট্র হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যা বাহ্যিকভাবে নিয়ন্ত্রণমুক্ত, একটি সরকার কর্তৃক পরিচালিত। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রের সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে রাষ্ট্রের 4টি উপাদান বা 4টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই 4টি বৈশিষ্ট্যগুলো হচ্ছে 1 জনসংখ্যা, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 হচ্ছে সরকার, আর 4 হচ্ছে সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এসো এবার আমরা প্রথম উপাদানটি নিয়ে আলোচনা করি। প্রথম উপাদানটা হচ্ছে জনসংখ্যা, যার ইংরেজি হচ্ছে পপুলেশন। রাষ্ট্রের সবচেয়ে উল্লেখযোগ্য বা অন্যতম উপাদান হচ্ছে এই জনসংখ্যা, কিংবা প্রথম উপাদানও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, জনহীন রাষ্ট্র কল্পনা করা যায় না। অর্থাৎ রাষ্ট্র গঠন করতে গেলে অবশ্যই জনসমষ্টি লাগবে। জনসমষ্টিহীন রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র গঠন করতে গেলে জনসংখ্যা অবশ্যই প্রয়োজন। তবে কত পরিমাণ জনসমষ্টি লাগবে বা কত পরিমাণ জনসমষ্টি হলে রাষ্ট্র গঠন করা সম্ভব, সে ব্যাপারে কিন্তু নির্দিষ্টতা নেই বা সীমা নেই। জনসংখ্যা বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। এসো এবার আমরা দেখি যে পৃথিবীর বৃহত্তম, অর্থাৎ জনসংখ্যার দিক থেকে যে বৃহত্তম দেশগুলো বা রাষ্ট্রগুলো, সেগুলোর মধ্যে কিন্তু পরে হচ্ছে 1 চীন আর 2 পরে হচ্ছে ভারত। আদমশুমারির শেষ রিপোর্ট অনুযায়ী কিংবা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চীনের জনসংখ্যা দেখো প্রায় 145 কোটি, আর ভারতে প্রায় 140 কোটি। আমরা বলেছি যে জনসংখ্যা বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। এবার আমরা কমগুলো দেখি। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম যে জনসংখ্যার দিক থেকে যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর মধ্যে একটা হচ্ছে ভ্যাটিকান। তার জনসংখ্যা হচ্ছে মাত্র 801 জন। আর জাতিসংঘের 189তম দেশ তুভালু, এই তুভালুর জনসংখ্যা দেখো 11,815 জন। এছাড়াও সান মেরিনো বলে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে 33,942 জন। প্রিয় শিক্ষার্থীরা, এই আদমশুমারি রিপোর্ট অনুযায়ী যে দেশগুলোর জনসংখ্যা আমরা দেখলাম, তা থেকে কিন্তু তোমরা বুঝতে পেরেছ নিশ্চয় যে একটা দেশের জনসংখ্যা বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এসো এবার আমরা দ্বিতীয় উপাদানটি বা বৈশিষ্ট্যটি দেখি। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, টেরিটরি। এই নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্য বা দ্বিতীয় উপাদান। নির্দিষ্ট ভূখণ্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা রাষ্ট্রের স্থলভাগ
জলভাগ, পাশাপাশি আকাশপথ, এমনকি যে একটা রাষ্ট্রকে ঘিরে যে সমুদ্র সীমানা থাকে সেটাকেও বোঝায়। তবে নির্দিষ্ট ভূখণ্ড ক্ষেত্রেও আমরা দেখব যে নির্দিষ্ট করা নেই যে আয়তন কত হতে পারে। জনসংখ্যার মতো নির্দিষ্ট ভূখণ্ডের বেলায়ও আমরা দেখতে পাই যে নির্দিষ্ট যে ভূখণ্ড সেটা ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে। অর্থাৎ আয়তনের দিক থেকে কোনো রাষ্ট্রের ছোট হতে পারে আবার বড়ও হতে পারে। যেমন দেখো যে রাশিয়া, মানচিত্রটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আয়তনের দিক থেকে অনেক বড় দেশ। পাশাপাশি চীন দেখো, চীনও কিন্তু আয়তনের দিক থেকে অনেক বড় রাষ্ট্র। পাশাপাশি দেখো মোনাকো, লুক্সেমবার্গ, এই যে দুটো রাষ্ট্র, এদের মানচিত্র দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো হচ্ছে আয়তনের দিক থেকে ছোট দেশ। প্রিয় শিক্ষার্থীরা, নির্দিষ্ট ভূখণ্ডকে কিন্তু একটা রাষ্ট্রের দেহতুল্য বলা হয়ে থাকে। এসো এবার আমরা তৃতীয় উপাদানটি বা বৈশিষ্ট্যটি দেখি। রাষ্ট্রের তৃতীয় উপাদান বা বৈশিষ্ট্য হচ্ছে সরকার। সরকার হচ্ছে একটা রাষ্ট্রের মস্তিষ্ক। মস্তিষ্ক বলতে মাথা। একটা মাথা যেমন একটা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো করে থাকে বা পরিচালনা করে থাকে, ঠিক তেমনি একটা রাষ্ট্রের সরকার সেই রাষ্ট্রের সমগ্র কাজ পরিচালনা করে থাকে। কাজগুলো কেমন দেখো, যে জনসংখ্যাকে সংগঠিত করা, জনকল্যাণমূলক কাজ করা, এমনকি রাষ্ট্রের ভেতরে যে আইন শৃঙ্খলা থাকে সেই আইন শৃঙ্খলা রক্ষা করা, ন্যায় বিচার সুনিশ্চিত করা এবং দেশকে রক্ষা করা। প্রিয় শিক্ষার্থীরা, এসো এবার আমরা রাষ্ট্রের সর্বশেষ যে উপাদান বা বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে সার্বভৌমত্ব দেখি। সার্বভৌমত্ব হচ্ছে একটা রাষ্ট্রের প্রাণস্বরূপ বা সর্বোচ্চ ও চূড়ান্ত আইনানুগ যে ক্ষমতা, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। এবং সার্বভৌমত্বের কাজ হচ্ছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পাশাপাশি বহিঃশত্রুর হাত থেকে নিজের দেশকে রক্ষা করা। এছাড়াও দেখো, সর্বোচ্চ চূড়ান্ত আইনানুগ কর্তৃত্ব, পাশাপাশি সার্বভৌমত্ব ছাড়া কোনো সংগঠনই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে পারে না। যেমন ধরো ভারতের পশ্চিমবঙ্গ, সেখানে নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার আছে, এমনকি জনসংখ্যাও আছে, নেই শুধুমাত্র সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্ব নেই বলেই ভারতের পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্র নয়। ঠিক তেমনি পাকিস্তানের পাঞ্জাব, সেখানেও তাই, জনসংখ্যা আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, এমনকি সরকার আছে, তারপরেও পাঞ্জাব কিন্তু একটা রাষ্ট্র নয়, কারণ সেখানে সার্বভৌমত্ব নেই। আর বাংলাদেশে সার্বভৌমত্ব আছে বলেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা রাষ্ট্রের চারটি বৈশিষ্ট্য বা চারটি উপাদান নিয়ে আলোচনা করলাম। অনেকে এই চারটি উপাদান ছাড়াও আরও দুটি উপাদানকে বিবেচনা করেছেন বা বিবেচিত হতে পারে বলে মনে করেছেন। সেই দুটি উপাদান যেমন, একটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি, ইন্টারন্যাশনাল রিকগনিশন, দুই হচ্ছে স্থায়িত্ব, পার্মানেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা রাষ্ট্রের চারটি উপাদান, পাশাপাশি আরও যে দুটি উপাদান অনেকে বিবেচিত হতে বলে মনে করেন, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এসো এবার আমরা রাষ্ট্রের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি। রাষ্ট্রের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ স্টেট। রাষ্ট্রের শ্রেণীবিভাগ করতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের শ্রেণীবিভাগকে তিন ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে কি দেখো,
রাজতন্ত্র, 2 অভিজাত তন্ত্র, আর 3 হচ্ছে গণতন্ত্র। সমাজবিজ্ঞানীরাও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীবিভাগ দেখিয়েছেন, যেমন অগাস্ট কোড। তোমরা জানো যে সমাজবিজ্ঞানের জনক ছিলেন হচ্ছে অগাস্ট কোড, এবং তিনি রাষ্ট্রকে 2 ভাগে ভাগ করে দেখাইছেন। এক হচ্ছে কি দেখো, ধনতন্ত্র, আর 2 হচ্ছে সমাজবাদী রাষ্ট্র। এই অগাস্ট কোড ছাড়াও কিন্তু আরেকজন সমাজবিজ্ঞানী যেমন হার্বার্ট স্পেন্সার, তিনিও রাষ্ট্রকে 2 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে সামরিক রাষ্ট্র, 2 হচ্ছে শিল্প রাষ্ট্র। সামরিক রাষ্ট্র হচ্ছে মিলিটারি স্টেট, আর শিল্প রাষ্ট্র হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্টেট। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা রাষ্ট্রের শ্রেণীবিভাগ এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদানসমূহ নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদসমূহ নিয়ে আলোচনা করব। বাড়িতে পড়াশোনা করবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।